পাশ্চাত্যের প্রত্যেকটা দেশই বলতে গেলে এক বিষয়ে সবাই যেন একাট্টা হয়ে গেছে, অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি। এটা রুট কজটা কি, এটা নিয়ে আসলে কাউকে কথা বলতে শুনি না, অ্যাটলিস্ট আমি পাই নাই। আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব যে এটার গভীরে রুট কজটা কি এবং কোন বিষয়টা অ্যাকচুয়ালি পাশ্চাত্যের প্রত্যেকটা দেশকে এরকম অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি নিতে বা ফলো করতে বাধ্য করতেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা সুন্দর নারীকে দিয়ে শুরু করলে কেমন হয়? যারা টুকটাক ওয়ার্ল্ড পলিটিক্সের খোঁজ খবর রাখেন তারা অবশ্যই তাকে চেনেন। এই জর্জিয়া মেলোনির দল 2022 সালে ইটালিতে তার ব্রাদার্স অব ইটালি ডানপন্থী দল বিপুল ভোটে জয়লাভ করে ইটালির ক্ষমতায় এসে ডানপন্থী সরকার হিসেবে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। উলফ ক্রিস্টারসন, তিনি মডারেট পার্টির হয়ে রাষ্ট্র চালাচ্ছেন প্রধানমন্ত্রী হয়ে। এটা সুইডেনের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা দীর্ঘদিন বামপন্থীরাই সরকার পরিচালনা করেছে। নেদারল্যান্ডের গির্ট ওয়াইল্ডারের ফ্রিডম পার্টি 2023 সালে সর্বাধিক সংখ্যক ভোট পেয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছে। তিনিও ডানপন্থী। হাঙ্গেরিতে যে সরকার প্রধান আছেন ভিক্টর অরবান, তিনি সীমান্তে দেয়াল তুলে অভিবাসীদেরকে ঠেকানোর ব্যবস্থা নিয়েছেন। তিনিও কিন্তু ডানপন্থী সরকার। গত 18 মে 2025 সালে পর্তুগাল সাধারণ নির্বাচনে সেন্টার রাইট কোয়ালিশন পার্টি বা গণতান্ত্রিক জোট বা এডি পার্টির লুইস মন্টিনেগ্রো শাসনভার গ্রহণ করেছেন। 91টি আসন পেয়ে তিনি পার্লামেন্টে গেছেন। কিন্তু সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে সেগা পার্টি, এটা সবচাইতে র্যাডিক্যাল ফার রাইটিস্ট একটা পার্টি পর্তুগালে। মাত্র 2019 সালে গঠন করা একটা রাজনৈতিক দল কিভাবে যেন এত তার জনপ্রিয়তা পেয়েছে যে লাস্ট ইলেকশনে তারা 60টির মতো আসন পেয়েছে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটা নিশ্চয়ই পর্তুগালে যে অভিবাসীরা আছেন তাদের জন্য একটা নিঃসন্দেহে অনেক বড় একটা দুঃসংবাদ। ফ্রান্সের ম্যারিন লে পেনের যে ন্যাশনাল র্যালি, এটাও ডানপন্থী দল, চমৎকার পারফর্ম করতেছে পলিটিক্যাল এরিনাতে। জার্মানিতে এএফডি মানে অল্টারনেটিভ ফির ডয়েচল্যান্ড, তারাও কিন্তু একটা ভালো পর্যায়ে আছে। এরা সবাই কিন্তু ডানপন্থী দল। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন ইউরোপ জুড়ে বিগত কয়েক বছর ধরে র্যাডিক্যাল রাইটিস্ট পলিটিক্যাল পার্টিগুলো সক্রিয় হয়ে যাচ্ছে, ক্ষমতায় চলে যাচ্ছে। এটাই হচ্ছে এই অভিবাসন বিরোধী নীতি গ্রহণ করার ক্ষেত্রে মূল কারণ। আজকের ভিডিওতে বেসিকলি 3টা বিষয়ের উত্তর খুঁজতে চাইব। নাম্বার 1, আমরা দেখার চেষ্টা করব ওভার দ্য সেঞ্চুরি কেন ইউরোপিয়ানদেরকে সময়ে সময়ে ডানপন্থীদের প্রতি সমর্থন দিতে হয়েছে বা দিয়েছে। নাম্বার 2, ডানপন্থা রাজনীতি উত্থানের ফলে যারা অভিবাসীরা আছি আমাদের লাইফে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং পড়ছে। এবং নাম্বার 3, সর্বশেষ আমরা যেটা জানবো কালেকটিভলি কিছু একটা করা যায় কিনা সেটার দিকে একটু ফোকাস করার চেষ্টা করব। আচ্ছা, ডানপন্থা রাজনীতি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ডানপন্থা রাজনীতি বা রাইট উইং পলিটিক্স হচ্ছে এমন একটা রাজনৈতিক মতাদর্শ যেটা ঐতিহ্য, জাতীয়তাবাদ, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, সামাজিক বৈষম্যের স্বীকৃতিকে প্রাধান্য দেয়। তবে আমি যেটা বুঝি, যে রাজনৈতিক মতাদর্শ নিজের জাতির ঐতিহ্য এবং জাতীয়তাবাদকে শ্রেষ্ঠত্ব দেয় এবং কল্যাণ রাষ্ট্রের বিরোধিতা করে, অভিবাসন নীতির ক্ষেত্রে কট্টর পন্থা অবলম্বন করে, তাদেরকেই আমি সহজ কথায় বুঝি হচ্ছে রাইট উইং পলিটিক্স। এবার একটু জেনে আসি যে ওভার দ্য সেঞ্চুরি এদের উত্থান পতনের কিছুটা ঐতিহাসিক প্রেক্ষাপট। আশা করছি ভালো লাগবে। বলা হয়ে থাকে যে ডানপন্থার রাজনীতির উত্থান হয়েছে রাজপ্রাসাদের ভেতরে। আপনারা নিশ্চয়ই জানেন ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা। 1789 সালের পূর্বে ইউরোপে বেসিকলি শাসন ব্যবস্থা ছিল চার্চ ভিত্তিক বা গির্জা ভিত্তিক শাসন ব্যবস্থা অথবা রাজতন্ত্র ছিল। স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী এই 3 মূলনীতিকে নিয়ে পাশ্চাত্যে যে রাজনৈতিক গণতান্ত্রিক ভাবদর্শন প্রতিষ্ঠা করার যে বিপ্লব বা রেভলিউশন, সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। ফ্রেঞ্চ রেভলিউশনের পরেই কিন্তু রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয়। ডানপন্থীরা চাইতো যে প্রথাগত ধর্ম, রাজা এবং সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা সেটা বজায় থাকুক। ডানপন্থীরা মার খেয়ে যায় ফরাসি বিপ্লবের ফলে। ফরাসি যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এরা ডান দিকে বসতো। ডান দিকে বসার কারণে এদেরকে বলা হয় রাইট উইং। তারপর আমরা চলে আসি 19 শতকে। 1815 সালে আপনারা জানেন যে বিখ্যাত সেই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়া, প্রুশিয়া মানে জার্মানি, রাশিয়া এবং ব্রিটেন এদের কাছে কিন্তু পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে ভিয়েনা কনভেনশনের মাধ্যমে আবার সেই রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় আপনারা জানেন গিলোটিনে প্রাণ দিতে হয়েছিল ফ্রান্সের রাজা ষোড়শ লুই তাকে এবং তার যে ছোট ভাই অষ্টাদশ লুই। এই ভিয়েনা কনভেনশনের মাধ্যমে যখন রাজতন্ত্র আবার পুনরুত্থান করা হয় তখন তাকেই আসলে ক্ষমতায় বসানো হয়। এর মধ্য দিয়ে কিন্তু রাইট উইং পলিটিক্স আবার তারা মাথাচাড়া দিয়ে ওঠে।
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ানদের ভেতরে এক ধরনের মেন্টালিটি গ্রো করছিল। দেশের শাসকগণ সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করতে পারে নাই, তারা যুদ্ধকে ঠেকাতে পারে নাই। তখন কিন্তু অর্থনৈতিক বৈষম্য, মন্দা, দারিদ্র, বেকারত্ব এসব একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। আর ঠিক সেই সময়টা ইউরোপিয়ানরা আরো একবার সেই ডানপন্থী রাজনীতি এর দিকে ঝুঁকে পড়ে। 1917 সালে যে ভলসেভিক বিপ্লব হয়েছিল লেনিনের নেতৃত্বে, তখন লেনিন সমাজতন্ত্রকে সামনে নিয়ে এসে বলেছিল যে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে, শোষক শ্রেণীর ক্ষমতায়ন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইত্যাদি। এসব বলে কিন্তু তখন তিনি ওয়ান স্টেট পার্টি করেন। তিনি আপনারা জানেন একজন মার্কসিস্ট ছিলেন। মার্কস দ্বারা প্রভাবিত হয়ে তিনি সমাজতন্ত্রের নামে একটি ওয়ান স্টেট পার্টি গঠন করেন। তারপর সেটা স্ট্যালিনের সময় এসে একেবারে পুরোপুরি একনায়কতন্ত্রে রূপ নেয়। 1922 সালে আমরা দেখেছি যে ইটালিতে মুসোলিনি নেতৃত্বে ফ্যাসিবাদ শুরু হয়। 33 সালে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন নাৎসি পার্টির হয়ে হিটলার। 32 সালে সালজার নামে আরেকজন স্বৈরশাসকের উদ্ভব হয় পর্তুগালে। 1939 সালে স্পেনের জেনারেল ফ্রাঙ্কো গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা নিয়ে নেন। তখন এই র্যাডিক্যাল রাইটিস্ট পার্টিগুলা চরমভাবে সক্রিয় হয়ে যায়। আপনারা জানেন নিশ্চয়ই ফ্যাসিবাদের যে মূল বীজ সেটা বলা হয়ে থাকে যে এসব র্যাডিক্যাল ফার রাইটিস্ট পলিটিক্যাল ফিলোসফির ভিতরেই কিন্তু নিহিত থাকে। এরপর আপনারা সবাই জানেন 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাসিবাদ মানে মুসোলিনি, হিটলার এদের কি অবস্থা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই রাইটিস্ট র্যাডিক্যাল দলগুলো এবং ফ্যাসিবাদ একেবারে চিরতরে ইউরোপের মাটি থেকে মুছে ফেলার একটা উপক্রম হয়ে যায়। ইউরোপের অনেক দেশে তখন ডিনাজিফিকেশন শুরু হয়েছিল। নাৎসি পার্টির আদর্শ নিয়ে পলিটিক্স করে এরকম রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করা হয় ইউরোপের অনেক দেশে। তখন মানুষ সামাজিক ন্যায় বিচার, সমতা, স্থিতিশীলতা, শান্তি খুঁজতেছিল। এই সুযোগে ডানপন্থী দলগুলোর পরিবর্তে তখন মধ্যপন্থী এবং বাম ঘেঁষা দলগুলো কিন্তু আবার জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এই সময়টার মধ্যে জার্মানিতে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি, ব্রিটেনে লেবার পার্টি এরা কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে থাকে। এরপর 1970 থেকে 80-র দশকে আবার ইউরোপ জুড়ে প্রচুর অর্থনৈতিক মন্দা দেখা দেয়। তেলের সংকট, উচ্চ বেকারত্বের হার, সামাজিক নিরাপত্তার অভাব ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ আবার সেই বাম আদর্শে গড়া সমাজতন্ত্রের উপর নির্ভরতা হারিয়ে ফেলে। মানুষ তখন আবার চিন্তা করতে থাকে চরম জাতীয়তাবাদী কোনো শাসকই তাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। ঠিক সেই ধারাবাহিকতায় 1991 সালে দেখা যায় যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তখন নানান দুরবস্থা ইউরোপের, এবং আপনারা জানেন আমেরিকার সাথে যে কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ, পাশ্চাত্য বিশ্বের অন্যান্য দেশগুলো এগিয়ে যাচ্ছিল কিন্তু সেই তুলনায় সোভিয়েত ইউনিয়ন একটু পিছিয়ে পড়েছিল এবং দীর্ঘদিন একনায়কতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার ভেতরে থাকার পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। 80 এবং 90-এর দশকে আবার সেই চুপি চুপি ফিরে আসতে থাকে র্যাডিক্যাল ফার রাইটিস্ট দলগুলা। এরপর আমরা চলে আসি 2000 সালের পরে। 2001 সালের 11 সেপ্টেম্বর যে আমেরিকাতে হামলা হয়েছে, 2008 সালে আমেরিকাতে চরম অর্থনৈতিক মন্দা, 2015 সালে মিডল ইস্টের যুদ্ধের ফলশ্রুতিতে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর ইমিগ্রেন্টের রিফ্লাক্স, এইসব বিভিন্ন কারণে কিন্তু মানুষ আবার বাম ঘেঁষা যে সমাজতন্ত্রের বাণী সেটাতে মানুষ আস্থা হারিয়ে ফেলে এবং র্যাডিক্যাল ডানপন্থী দলগুলোর উপর তাদের আস্থা ছড়িয়ে দেয়। করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ, তারপর ইউরোপিয়ান আবার সেই অর্থনৈতিক মন্দা ও উচ্চ বেকারত্ব ইত্যাদি নানান কারণে কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা ফেস করছি এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফার রাইটিস্ট পলিটিক্যাল পার্টিগুলো আমাদের উপর দমন পীড়ন করতেছে এবং এতে সাধারণ ইউরোপিয়ানদের চরম লেভেলের কিন্তু সমর্থন রয়েছে। লাস্ট কাপল অফ ইয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আস্থাহীনতা দেখা দিয়েছে। তারা চিন্তা করতেছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের জাতীয় স্বার্থকে উপেক্ষা করে চলে অনেক ক্ষেত্রে। অনেক কান্ট্রি, অনেক পলিসি তারা ইউরোপিয়ান ইউনিয়নের স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করতেছে না। জাতীয় নিরাপত্তাকে হুমকি হিসেবে দেখাচ্ছে এই অভিবাসী বা ইমিগ্রেন্টদেরকে সামনে এনে। এই পরিস্থিতিতে আমাদের উপর কি কি প্রভাব পড়ছে? বৈধতা এবং বসবাসের অনিশ্চয়তা, ভিসা প্রসিডিওর এবং ভিসা জটিলতা চরমভাবে কঠিন করে ফেলা হয়েছে। একটা সময় ছিল যে প্রচুর মানুষ এসে রাজনৈতিক আশ্রয় বা অন্যান্য বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে। এখন কিন্তু ইউরোপের কোনো দেশ আর সেরকম অ্যাসাইলাম গ্রহণ করছে না। তারপর 2 নম্বর যে প্রভাবটা আমরা ফেস করতেছি, সামাজিক বৈষম্য এবং বর্ণবাদী আচরণ। ইউরোপে আপনারা চিন্তাও করতে পারবেন না যারা ইউরোপের বাইরে আছেন কি পরিমাণ আদারিং চলে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। লুন্ড ইউনিভার্সিটিতে এক প্রফেসর, আমি নামটা ভুলে গেছি, তিনি বলছিলেন যে স্থানীয় এবং অভিবাসী এদের মধ্যে যে ক্রাইসিসটার মূল কারণ হচ্ছে আদারিং করা, যে ওরা অপর, ওরা আমাদের দলে না। এই যে সহজে যে ইউরোপিয়ানরা ইমিগ্রেন্টদেরকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, এটাকে আদারিং বলে। এই ব্যাপারটা একেবারে চরমে পৌঁছে গেছে এখন ইউরোপে। ইমিগ্রেন্টদেরও এইখানে রেসপন্সিবিলিটি আছে আমি বলবো। কালচারালি যদি আমরা স্থানীয়দের সাথে যে গ্যাপটা
আছে সেটাকে মিটিগেট করতে চাই, তাদের সংস্কৃতিটাকে অ্যাকসেপ্ট করা উচিত। এখানে মানুষজন একটু খোলামেলা পোশাকে ঘুরতে পছন্দ করে। একজন পুরুষ এবং নারী যদি কখনো কোথাও অন্তরঙ্গ অবস্থায় থাকে, তাহলে আমি দেখেছি যে অনেক ইমিগ্রেন্ট কুনজর দিয়ে তাকায় এবং সেটাকে অ্যাকসেপ্ট করছে না, যে এটা সে তার বডি ল্যাঙ্গুয়েজ বা বিভিন্নভাবে এক্সপোজ করে দেয়। এই ব্যাপারটা কিন্তু আমাদের ভেতরে সেই গ্যাপটাকে আরো বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন ইসলাম বিরোধী মনোভাব গড়ে উঠছে। সুইডেনে আমি আমার দেখা বিভিন্ন সময় বেশ কয়েকবার কোরআন শরীফ, আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটা নিয়েও কিন্তু এই দেশের সরকার তেমন কোনো পদক্ষেপ নেয় নাই। ফ্রিডম অফ স্পিচ মানে এইটা না যে আমি আরেকটা ধর্মের উপর চড়াও হব এবং সেটাকে অপমানজনক কোনো একটা কিছু করব। এই বিষয়গুলা কিন্তু স্থানীয় এবং অভিবাসীদের যে গ্যাপটা দিনকে দিন আরো বাড়িয়ে চলছে। কাজের এমনিতেই অভাব, অর্থনৈতিক যেই মন্দা, তার উপর হচ্ছে ইমিগ্রেন্টরা অনেক সময় দেখা যায় যে স্থানীয়দের চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে যায়। আমি ওই দিন একটা ফানি ভিডিও দেখছিলাম, সাংবাদিক এক লোককে প্রশ্ন করছে, ইমিগ্রেন্টদের নিয়ে একটা প্রশ্ন করেছে আর কি, তখন সে বলতেছে যে দে আর টেকিং অল ওভার জবস। সাংবাদিক তাকে আবার পাল্টা প্রশ্ন করেছে, হোয়াট কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ? সে বলতেছে নান, দে হ্যাভ অলসো টেকেন অল দ্য কোয়ালিফিকেশনস। সো হাস্যকর। জোকস অ্যাপার্ট, ইমিগ্রেন্ট যোগ্য হওয়ার পরেও কাজ পাচ্ছে না, তার যোগ্যতা প্রমাণ করার কোনো স্পেস পাচ্ছে না, সেই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে যে সামথিং ইজ রং ইন দেয়ার, এবং সেই রংটা হচ্ছে এই ডানপন্থীদের প্রোপাগান্ডা। তারপরে আসি পারিবারিক বিভাজন। পারিবারিক বিভাজন বিষয়টা কি আসেন একটু জেনে দেখি। অনেকে আছেন যে বিবাহ করে তার নিজ নিজ দেশে তাদের স্ত্রী সন্তানদেরকে রেখে এসেছেন। আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে আমি অনেক বাংলাদেশি ভাই ব্রাদার্সদেরকে চিনি যারা সুইডেনে দীর্ঘদিন ধরে তাদের স্ত্রী সন্তানদের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন, কিন্তু কোনো ডিসিশন পাচ্ছেন না। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কেসগুলোকে নিয়ে একেবারে কোর্ট পর্যন্ত যেতে হয় এটাকে ফয়সালা করার জন্য, কারণ হচ্ছে ইমিগ্রেশন অফিস ভিসা দিচ্ছে না। ফলে এক ধরনের পারিবারিক বিভাজন তৈরি হচ্ছে এসব দেশে। সর্বশেষ যেই প্রভাবটা বলবো খুবই ট্র্যাজিক এবং দুঃখজনক। মানসিক চাপ এবং অনিশ্চয়তার ভেতর দিয়ে প্রত্যেকটা অভিবাসীকে কাটাতে হচ্ছে। ইভেন যিনি এই দেশের নাগরিকত্ব পেয়ে গেছেন এবং এই দেশের পাসপোর্ট হোল্ড করেন, তিনিও কিন্তু এই ভয়ের বাইরে না। যে একজন স্টুডেন্ট যখন এসব দেশে আসেন, আসার পরে তিনি ইউনিভার্সিটি থেকে একটা ভালো ডিগ্রি নিলেন জবের মাধ্যমে বা এখানে বিবাহের মাধ্যমে, তিনি এখানে হয়তো বা তার রেসিডেন্সিটাকে এনশিওর করতে চাইবেন, কিন্তু সেই ক্ষেত্রে নানান ধরনের অনিশ্চয়তার ভিতর দিয়ে তাকে দিন কাটাতে হয়। একে তো জব ম্যানেজ করতে পারে না, তারপর একটা অনিশ্চয়তা থাকে, এক ধরনের ভয় কাজ করে। আমি রিসেন্টলি এমন ঘটনা জানি যে অনেক অভিবাসী বিভিন্ন দেশে সুইসাইড পর্যন্ত করেছেন, আত্মহননের পথ বেছে নেন। এই যে এই সামগ্রিক টোটাল পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে যেই উদ্বেগ, ভয়, অনিশ্চয়তা, উৎকণ্ঠা একজন অভিবাসীর কে তাড়া করে বেড়ায়, অনেকেই সেটা থেকে বের হতে পারেন না। এটা খুবই ট্র্যাজিক এবং খুবই দুঃখজনক। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? কালেকটিভ ওয়েতে কিছু একটা করার চিন্তা ভাবনা করা যেতে পারে। প্রথম যেই ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে আইনি সচেতনতা এবং সহায়তা প্রদান। ম্যাক্সিমাম অভিবাসী আইনি প্রসিডিওর, আইন কানুন, কাগজপত্র কিভাবে হয় না হয় এসব সম্পর্কে অনেক ক্ষেত্রে অজ্ঞতার পরিচয় দেন। সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য ল ক্লিনিক বা লিগ্যাল অ্যাডভোকেসি টাইপের কোনো একটা সম্মিলিত কালেকটিভ ওয়েতে কোনো একটা কিছু করতে পারলে আমার মনে হয় যে এটা ফলপ্রসূ হতো। অভিবাসীরা সেখান থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা সম্পর্কে কালেকটিভ ওয়েতে একটা সমাধানের পথ খোঁজার একটা প্রয়াস পেতেন। ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডসে এরকম কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বা সেটা কতটা ইফেক্টিভলি কাজ করতেছে সেটা আসলে দেখার বিষয়। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রভাব বিস্তার। অনেক দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত অভিবাসীরা হয়েছেন যাদের ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, বাট এটাকে আরো জোরালোভাবে করতে হবে। এটা করার জন্য আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে। ফার্স্ট হ্যান্ড ইমিগ্রেন্ট এখানে আসেন, তাদের হাতে এই সুযোগটা খুবই সীমিত, খুবই কম। তবে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের যে ইমিগ্রেন্টরা আছে তাদেরকে এমনভাবে উদ্যোগ নিতে হবে যে তারা যেন আজ থেকে 10, 15, 20 বছর পরে রাজনৈতিকভাবে একটা ক্ষমতার অধিকারী হতে পারেন, এসব দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন। শক্তিশালী একটা লবি তৈরি হবে এসব দেশে, যেটা অভিবাসীদের ফেভারে কাজ করতে পারে। মিডিয়া, জনমত গঠন এবং কালেকটিভলি প্রতিবাদ করা। অনেক অভিবাসীরা আছে যাদের অনেক সাফল্যের গল্প আছে এখানে, সেই জিনিসগুলা অনেক সময় অগোচরে থেকে যায়, সেটাকে তুলতে হবে। মিডিয়াতে আমরা আর্টিকেল লিখতে পারি, যারা
আমরা লেখালেখি করতে পছন্দ করি, এভাবে কিন্তু জনমত গঠন করা যেতে পারে। যদি কোনো সরকার অভিবাসী বিরোধী কোনো নিয়ম কানুন আইন করতে উদ্যত হয় বা করে ফেলে, সেটার জন্য আমরা কালেকটিভ ওয়েতে আমাদের যে সম্মিলিত ফোর্সটা আছে সেই ফোর্সটা কাজে লাগিয়ে প্রতিবাদ করতে পারি শান্তিপূর্ণভাবে। সম্মিলিত কালেকটিভ ফোর্স কিন্তু রাজনৈতিক ফোর্সে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সর্বশেষ যেই কাজটা আমরা করতে পারি, স্থানীয় জনগণের সাথে সংহতি প্রতিষ্ঠা করা। ডানপন্থী কোনো রাজনৈতিক দল যদি সরকার পরিচালনা করে, তার মানে এই না যে তিনি 100% মানুষের ভোটের সমর্থন পেয়ে পার্লামেন্টে গেছেন। স্থানীয়দের ভিতরেই একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা তাকে সমর্থন করে নাই, তাদের সাথে আমাদেরকে খুঁজে খুঁজে সংহতি প্রতিষ্ঠা করতে হবে, গুড রিলেশন প্রতিষ্ঠা করতে হবে। এটা করার জন্য প্রথম হচ্ছে ভাষাটাকে রপ্ত করতে হবে, এটার কোনো বিকল্প নাই। অভিবাসীরা যদি আইসোলেটেড থাকে, আমি একটা কমন ফেনোমেনা দেখেছি ইউরোপে, প্রত্যেকটা অভিবাসী একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন জনগোষ্ঠী কিন্তু কখনোই কালেকটিভ ফোর্স ক্রিয়েট করতে পারে না। সবচাইতে ইফেক্টিভ ওয়েতে যদি আমাদের এই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে চাই, সম্মিলিত এবং সংঘবদ্ধ প্রয়াস লাগবে, একসাথে একত্রে থাকতে হবে এবং কৌশলগত প্রতিরোধ করতে হবে। সম্মিলিত কণ্ঠস্বর কিন্তু একটা রাজনৈতিক ফোর্স ক্রিয়েট করতে পারে এবং যা আইন এবং সমাজনীতিতেও প্রভাব বিস্তার করতে পারে। সো এই ছিল, কষ্ট করে পুরো ভিডিওতে দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।